আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী বললেও হাসতে থাকে, এরকম হাসা দেখে আগে না আসলে শুনতে তো ভালোই লাগে যে অভিনেত্রী সঙ্গীত শিল্পী সব ধরনের মানে একটা করে টাইটেল নিজের ঝুলিতে অ্যাড হচ্ছে, কেউ যখন বলে তখন আসলে খুব ভালো লাগে, এই জন্য হেসে দিয়েছি। কিন্তু এইভাবে যদি অভিনেত্রীরা নামে নামে সবাই সঙ্গীত শিল্পীর কাতারে নাম লেখায়, সর্বশেষ ফারিনের কথা বলা যায়, তাহলে শিল্পীদের কি অবস্থা হবে? আমরা তো আসলে কেউ কারো জায়গা নিচ্ছি না, সবার নিজস্ব একটা জায়গা রয়েছে এবং অনেকে আছেন এরকম আগে ছিল যারা সঙ্গীত শিল্পী অভিনয় করেছেন, এখন অভিনয় শিল্পীরা গান গাচ্ছেন। তো আমার মনে হয় এন্টারটেনমেন্ট ফিল্ডে আসলে এই ধরনের ডিভিশন করাটা একদমই ঠিক না। কারো যদি ট্যালেন্ট থাকে তাহলে ওয়াই নট, অবশ্যই করা উচিত। গানে আসার ব্যাপারে আসলে মূল প্রেরণাটা কোথায় ছিল? গানে আসা যখন আমার কাজ ছিল না 2018-র দিকে, জ্যাজ থেকে যখন জ্যাজের সাথে আমার চুক্তি শেষ হয়ে যায়, তো সেই বছরটা আমি আসলে ভাবছিলাম যে আসলে কী করা যায়, নিজের অস্তিত্বটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। সো সেই বছর আমি পাটাকা গানটা করি এবং গানটার একটা ম্যাসিভ অ্যাপ্রিসিয়েশনের পর আই ডিসাইডেড এভরি ইয়ার আমি একটা করে গান রিলিজ করব। তো গানটা পুরোটাই আউট অফ প্যাশন করা, এটার মধ্যে কোনো মনিটারি বেনিফিট, টাকা পয়সা বা কোনো ওই ধরনের কোনো কিছু নেই, নিজের প্যাশন থেকে করা, এবং প্যাশনটা যখন দর্শকরা পছন্দ করে ইট মেক্স মি হ্যাপি। তার মানে আমরা আশা করতে পারি যে নুসরাত ফারিয়া প্রতি বছর বছর এরকম গান উপহার দেবে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। লিস্ট একটা যদি দেখা যায় যে খুব ভালো সময় পাচ্ছি অন্যান্য কাজ থেকে, তাহলে অবশ্যই 2টা। কিন্তু এটাও কিন্তু সত্য হচ্ছে গানগুলো কিন্তু সেই রকম সাড়া ফেলে। থ্যাংক ইউ। কারণ আমার কাছে মনে হয় যে কিছু কিছু মানুষ আসে যুগে যুগে যারা হচ্ছে কি নিয়মের এগেনস্টে কাজ করতে পছন্দ করে। আই এম ওয়ান অফ দেম। আমি অনেক আগে থেকেই অনেক ভিন্ন ভিন্ন কাজ করার চেষ্টা করেছি। আমার গানেও ওই জিনিসগুলোর একটা অ্যাড করার চেষ্টা থাকে, সেটা হতে পারে সিনেমার গানে বা সেটা হতে পারে আমার নিজস্ব মিউজিক ভিডিও। আমরা যখন প্রথম নুসরাত ফারিয়ার মুখোমুখি হই তখন আমরা শুনেছিলাম নুসরাত ফারিয়ার একটা জীবনের গল্প। আমরা সেদিকে আজকে যাব না, সেই গল্পটাকে আমি রেসপেক্ট করি এবং সেটা খুব অকপট। আর নুসরাত ফারিয়া এক অর্থে আমাদেরও মানুষ, মিডিয়ার মানুষ, সংবাদের মানুষ। এখন ব্যস্ততা কি নিয়ে? এই বছরটা আসলে আমার খুব একটা ট্যুরের সিজন যাচ্ছে। অভিনেত্রীদের জন্য দেশের বাইরে ট্যুর করা, শো করাটা আসলে আমি মনে করব যে আই এম ভেরি লাকি ওয়ান, যে আমি সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, পারফর্মার যেভাবে বলেন না কেন, কানাডাতে আমার 4টা শো, ফেরত আসবো অগাস্ট মাসে মিডলে। সো টরন্টো, ক্যালগারি, মন্ট্রিয়াল, 3 জায়গায় আমার 3টা শো রয়েছে, আরও বেশ কয়েকটা। সো এটা আমার জন্য অনেক বড় একটা বিশাল ব্যাপার। আমি কয়েকদিন আগে সিডনি, মেলবোর্নে শো করে এসেছি, দুবাইতে শো করে এসেছি। সো আই থিঙ্ক এই বছরটা আমি অনেক ট্যুর করছি, ইন্টারন্যাশনাল ট্যুর, যেটা আসলে বহির্বিশ্বের সব তারকাদের মধ্যেই রয়েছে, যে তারা কাজ করে, তারা ট্যুর করে, তারা বিদেশে তাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের শরণাপন্ন হয়, তাদের সাথে একটা পারফরমেন্সের সুযোগ হয় তাদের জন্য। সো ইয়েস, আই এম রিয়েলি এক্সাইটেড নেক্সট 1 মাস কানাডার ট্যুরের জন্য। দেশের দর্শকরা তো এই একটা খরার মধ্যেই থাকবে। না, খরার মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার কারণে আসলে থাকার সুযোগ নেই। যে কোনো কাজ করছে না সেও এখন সবার চোখের সামনে আছে, কারণ সোশ্যাল মিডিয়ার জন্য। সেই তুলনায় বলা চলে আমার তো আসলে ছুটির সময়টাই নেই। বিজ্ঞাপন, দেশের বাইরে বিজ্ঞাপন, সেটা হতে পারে বম্বেতে বিজ্ঞাপন বা কলকাতায় বা বাংলাদেশে সিনেমার কাজ, গান, সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ ইটস বিন গোয়িং রিয়েলি গ্রেট। এই অবধি নুসরাত ফারিয়ার জীবনের সবচেয়ে সেরা অর্জন কোনটা? অবশ্যই মুজিবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র প্লে করা। কারণ আমার কাছে মনে হয় যে এমন একটা কাজের অফার খুব কম মানুষকেই তারা এত লাকি হয় যে এত অল্প বয়সে আমি এমন একজনের ক্যারেক্টার প্লে করেছি যিনি আমাদের পুরো বাংলাদেশের জন্য রোল মডেল। নট অনলি ফর বাংলাদেশ, আমার মনে হয় পুরো বিশ্বের জন্য একজন রোল মডেল। এবং তিনি এমন একজন নারী, তাকে আসলে আমরা উই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু হার। তাকে দেখে এত কিছু শেখার আছে। সো তার ছোটোবেলায় ক্যারেক্টার প্লে করেছে, এটা তো সারা জীবন ইতিহাসের পাতায় থাকবে, আর কিছু থাকুক না থাকুক। সো আই থিঙ্ক দ্যাটস মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট। একজন মানুষের চরিত্রে অভিনয় করতে করতে তার অনেক কিছুই আস্তে আস্তে ভালো লাগা চলে আসে। এটা মনে হয় কখনো যে বঙ্গবন্ধু কন্যার জীবনটা যেমন সংগ্রামের, কষ্টের, যন্ত্রণার এবং এখনও সংগ্রাম করেই যাচ্ছেন, কখনো মনে হয় যে রাজনীতিতে নুসরাত ফারিয়ারও আসা দরকার কিংবা আসা হতে পারে? সেটা আসলে সময় এবং ভবিষ্যৎ বলতে পারে, ইউ নেভার নো। আমি আইন পড়াশোনা করেছি,
তো যদি কখনো মনে হয় যে না আমাকে আমার দেশের পলিটিক্স টানছে, আসলে আমি চাই না, চাই না যে এটা বললে ভুল হবে, মনে মনে চাই ওই পরিবেশ, ওই সুস্থ, ওই অপরচুনিটিটা যদি আমি পাই ডেফিনেটলি আমি করতে চাই। কারণ ইয়াং জেনারেশন যেহেতু আমাদের 2024-এর মটোটাই হচ্ছে গিয়ে স্মার্ট বাংলাদেশ, তো নিজেকে তো আমি স্মার্ট ভাবি এবং বাংলাদেশের মানুষও ভাবে। সো স্মার্ট কেউ যদি পলিটিক্সে আসে, এবং অনেক মানুষ এসছে অলরেডি, সো ওয়াই নট, আমাদের মেয়েরাও অনেক ইন্সপায়ার হবে যে যারা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে এই বিষয়টাতেই পড়াশোনা করছেন বা এই বিষয়টাতে তাদের জ্ঞান আছে, জানার ইচ্ছা আছে, দক্ষতা আছে, তারাও হয়তো বা আসবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। না, যেমন আমাদের ফেরদৌস এসছেন, কলকাতায় তো এটা হরহামেশায় অনেকেই আসছেন। তো যদি নুসরাতকে সেরকম ইচ্ছে পূরণের জায়গায় দেখা যায়, কোন জায়গাটা হতে পারে এই ভূখণ্ডে, বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে স্পেসিফিক কোন জায়গাটা হতে পারে? সেটা কি জন্মভূমি এলাকা না রাজধানী এলাকায়, যেখান থেকে নুসরাত মানুষের জন্য কাজ এটা করার? আসলে তখন আমি বলতে পারবো, ইটস টু আর্লি টু সে। কারণ সব কিছু একটা আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আমার পেট থেকে কথা বলে। যেরকম কিছু কিছু গান বা কিছু সিনেমা সাইন করার আগে বা ওই গল্পটা পড়ার আগে এটা করবো কি করবো না, গাট ফিলিং বলে একটা কথা আছে। সো তখন ওইটা কী হবে ওইটা ওই সময়ই আমি বলতে পারবো, ইটস টু আর্লি টু সে। বাট একটা কথা সত্যি, কখনো যদি আমি পলিটিক্স করি বা যদি আমি 100% ওটাই করবো, তখন আর অন্য কিছু করবো না। অভিনয়কে গুড বাই। হ্যাঁ হ্যাঁ, একদম এনি টাইম, মানে বিকজ যখন যেটা করা উচিত ওটা 200% ডেডিকেশন দিয়ে করা উচিত। তার মানে অভিনয়ের ব্যাপারে তো প্যাশন আছেই, রাজনীতির ব্যাপারেও কিছুটা সুপ্ত একটা বাসনা রয়ে গেছে। বাট ওই বাসনাটা আরও বড় হওয়ার জন্য একটু সময় দিতে হবে, মানে ওইটা এখন অনেক অল্প, এখন অভিনয় গান এটা নিয়ে। এই স্পিরিটটা ছড়ালো কোথা থেকে? সত্যি কথা বলতে গেলে মুজিব করার সময়, কারণ যখন আমরা শুটিং করেছি তখন আসলে অনেক দিন আমরা ওই একটা ক্যারেক্টারের ওই পুরো ফ্যামিলিটার সাথে থাকা, শ্যুট করা, ওই পুরো জিনিসটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তো একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। এবং ভালোবাসাটা পার্টিকুলারলি ওই পরিবারের প্রতি না, দেশের প্রতি, যে মানুষ কতখানি কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস করতে পারে, এটা আসলে আমাদের এই জেনারেশনের মানুষের মধ্যে খুব কম কিন্তু এই বোধটা, কারণ আমরা তো আসলে ওই হার্ডশিপগুলোর মধ্য দিয়ে যাইনি। সো আমি যখন মুজিব ছবির যে লাস্ট সিনটা আছে যেখানে সবাইকে একসাথে মেরে ফেলা হয়, ওই সিনটা যখন শ্যুট হচ্ছিল তখন আমার সেদিন শুটিং ছিল না, বিকজ তখন তো হাসিনা অলরেডি জার্মানি চলে গেছেন রেহানাকে নিয়ে। বাট ওই দিনের শুটিংয়ের সময় আই ওয়াজ অন দ্য ফ্লোর, ভ্যানিটি থেকে একটু একটু করে দেখছিলাম, অ্যান্ড আই জাস্ট ফেল্ট যে আমরা আসলে এতটাই প্রিভিলেজ, আমাদের জীবনে আসলে এত কিছুই আছে অলরেডি, আমরা এই নির্মম কষ্টটা আমরা ফিল করতে পারিনি। আপনি জাস্ট ভাবেন যে আপনার পরিবারকে এক রাতে সবাইকে মেরে ফেলা হয়েছে, আপনার মানসিক স্টেট কী হবে, এবং তারপর সে দেশটাকে সে চালাচ্ছে, রান করছে। সেই সব কিছু থেকে আমার মনে হচ্ছে যে একটা মানুষের স্যাক্রিফাইস কখনো শেষ হতে পারেনি এবং এখনও চলছে। সো সেই বোধ থেকে আই ফেল যে না, একদিন আমার সময় আসলে মেবি আমি পলিটিক্স। নাচের কাজগুলো কেমন হচ্ছে এখন? তো ওভাবে স্টেজ পারফরমেন্সের জন্য যেরকম হয় সেরকমই, বাট আমার ফুয়াদ ভাইয়ের সাথে একটা গান আসছে, যেটা আমার 5ম মিউজিক ভিডিও, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 5টা হয়ে গেছে। ফুয়াদ ভাইয়ের সাথে এই বছরে গানটা করা, আমার ফুয়াদ ভাইয়ের সাথে অনেক বছর ধরে ইচ্ছে ছিল কাজ করার, তো ফাইনালি উনি আমার জন্য গানটা করেছে, এর সাথে স্যানজয় রয়েছে। সো ওইটার শ্যুট করব হোপফুলি কিছু একটা বড় সড়ো করে, তো দেখা যায়। সেটা কি দেশের বাইরেই? হ্যাঁ, সবার একটা কৌতূহল যে ফারিয়া নিজেকে এত ফিট রাখে কি করে। এটার সবচেয়ে বড় একটা আই থিঙ্ক রিজন হচ্ছে গিয়ে আমি নিজেকে আনফিট দেখতে পছন্দ করি না পর্দায়। নর্মালি আমার কাছে মনে হয় যে একটা ফিট পার্সোনালিটি কনফিডেন্ট হয়ে অ্যাপিয়ার হতে খুব সহযোগিতা করে, আর নিজের মেন্টাল হেলথের জন্য খুব ভালো, কারণ আমরা অনেক হাই স্ট্রেস একটা জবের মধ্যে থাকি। এই স্ট্রেসের মধ্যে নিজেকে নিয়ে নিজের মাথাটা ঠিক রাখাটা খুব দরকার। সে রেজিলিয়েন্সিটা কতটা তৈরি হয়েছে? আজকে তো 10 বছর ধরে ওয়ার্কআউট করছি আমি অলমোস্ট, সো এখন তো একদম পাকাপোক্তভাবেই হয়ে গেছে, এখন তো আই এম ইনটু ইট। এবং আমি আমার সব কলিগদেরকে ইন্সপায়ার করি, জিমে ঢুকাই, আবার তারা বেরো হয়ে যায়, এবং আবার হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। তো এই আর কি, মানে বলা চলে যে আমি সবাইকে একটা জিমে ফিটনেস লাইনে আনার একটা দায়ভার নিয়ে বসে আছি আর কি। জিম মোটামুটি 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা নুসরাত ফারিয়াকে পায়? জিম ওরকম হয় না, যখন সময় হয় তখন। ট্রাভেলের মধ্যে থাকলে তো একদমই খুব একটা করা হয় না, বাট চেষ্টা করি যতটুকু সম্ভব, হোটেল বা যেভাবেই হোক না কেন যেখানে আছি সেখানে চেষ্টা করি ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটস করার, বাট 1-2 ঘন্টা তো দিই। একটা কৌতূহল দর্শকদের, নুসরাত ফারিয়া বিয়ে করবে কবে? ভাই আমি এই বিয়ে শাদির আলাপে আমি কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটির ইন্টারভিউ যে স্পিচেও বলেছি যে ঠিকঠাক
একটা পার্টনার পাওয়া লাইফের 80% ঝামেলা মুক্ত করে দেয়। তো ওই মানুষটা না পাওয়া পর্যন্ত আসলে বিয়ে করার জন্য করাটা উচিত না। তো আমি তো অলমোস্ট বিয়ে করতে করতে গিয়েও করিনি। তো আমার কাছে মনে হয় যে যখন টাইম ঠিক হবে তখন আপনা আপনি জিনিসটা হয়ে যাবে। আপাতত সিঙ্গেল খুব ভালো আছি আর অনেক কাজ করতেছি। সো এইটা আর আমার ফ্যান্সদের জন্য এটা খুশির সংবাদ না? বাংলাদেশে একটা তো সিঙ্গেল হিরোইন লাগবে। মা বাবা কি বলেন? মা বাবাও এখন কোনো প্রেশার দিচ্ছে না, মা বাবাও এখন ইন্সপায়ার করছেন যেটা করছি আমি সেটাতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যে ভালো কাজ করাটা খুব দরকার। এটা খুব স্বল্প সময়ের জন্য একটা টাইম আসে। সো আই এম রাইট নাও ফুললি এনজয়িং ইট। কোনো আক্ষেপ? অনেক আছে, বাট সেগুলো পর্দায় বলার মতো না। এটাই কষ্ট, তাই না? বলা যায় না অনেক কিছু। অনেক কিছু বলা যায় না, এবং যেহেতু অনেক কিছু বলা যায় না সেহেতু আমাদের প্রফেশনটা সবসময় এরকম মুখে হাসি দিয়ে রাখতে হয়। তো সেটা একটু স্যাড, বাট আদার দেন দ্যাট আলহামদুলিল্লাহ সব। আচ্ছা, নায়িকারা কাঁদে কখনো নিভৃতে, এই যে বলা যায় না এটার জন্য? যে এখানে নায়িকারা না, এখানে যে কোনো অভিনয় শিল্পী, যে কোনো ট্যালেন্টেড পারফর্মার সবার ভেতরেই কিছু না কিছু কষ্ট রয়েছে, এবং এই কষ্টগুলো সবার সামনে এক্সপ্রেস করা যায় না। আমরা করতে চাই না কারণ আমরা ভালনারেবল হতে চাই না মানুষের সামনে, আমাদের নরম ভাবুক কেউ, বা আমরা স্ট্রং অ্যাপিয়ার হয়ে থাকতে চাই। বাট অবশ্যই কাঁদি, কি বলেন, কান্না ছাড়া মানুষ হয় নাকি? এনটিভি দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের বলবো খুব খুব ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সবসময় অনেক ভালোবাসা দেওয়ার জন্য, আর এই তো দোয়া করবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার কেরিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যখন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।